এবং গ্রিক শব্দ অ্যানথ্রপস, অথবা এটাকে বলে অ্যানথ্রপো, অর্থ ম্যান। বাংলায় এটাকে বলে নৃ বা মানুষ। এবং লজিয়া, অলগস, অলগি, অর্থ স্টাডি, তার মানে মানুষের স্টাডি। তো শাব্দিক অর্থে অ্যানথ্রোপোলজির মানে হচ্ছে, বললো যে দ্য স্টাডি অফ ম্যান, দ্য সায়েন্স অফ ম্যান, মানে মানুষকে নিয়ে বিজ্ঞান ভিত্তিক পাঠই হলো এই বিজ্ঞান। তো ওই পাড়ার একেবারে লাস্ট লাইন আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি, দেখেন, বস্তুত নির্বিজ্ঞান হচ্ছে মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠ। তো একেবারে নিচের প্যারায় যদি আসেন, ওই পেজের মাঝে আরামে, তো তো বললো যে মানুষ এবং তার কাজ, আচরণ, জীবন প্রণালী তথা সংস্কৃতি সম্পর্কে যত সব বিজ্ঞান রয়েছে তার মধ্যে নৃবিজ্ঞানই সবচেয়ে ব্যাপক বিজ্ঞান। যেমন প্রথম দিন আমি বলেছিলাম, এটা হলিস্টিক ওয়েতে স্টাডি করে কালচারাল যে অ্যাসপেক্টস গুলো, কালচারাল ডিফারেন্সিয়েশন গুলো। তো জীব বিষয়ক বিজ্ঞান যেমন এখানে বলেছে অ্যানাটমি তথা সর্বব্যবস্থিত বিদ্যা, বা ফিজিওলজি শারীরবিদ্যা, বা এমব্রায়োলজি ভ্রূণবিদ্যা, জুওলজি প্রাণীবিদ্যা, এগুলো যেমন মানুষের দৈহিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করে। আবার সমাজবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো বিষয়ে মানব আচরণ সম্পর্কে আলোচনা ও গবেষণা করে। কিন্তু শেষের দুই লাইন খেয়াল করেন, নৃবিজ্ঞানী জীব বিষয়ক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিকে একটি বিষয়ে রূপ দেবার প্রয়াস পায়। তার মানে কি, জীব বিজ্ঞান বিষয়ক ও সামাজিক বিজ্ঞান বিষয়ক, তাহলে দুটো বিষয়ের সংমিশ্রণ, এর একটা ফ্লেভার আমরা নৃবিজ্ঞানে পাবো। তাহলে লাস্টের লাইনে সেই কারণে বলেছেন, নৃবিজ্ঞানী একদিকে যেমন মানুষকে জীব জগতের সদস্য হিসেবে গবেষণা করে, অন্যদিকে সমাজের সদস্য হিসেবেও, পরের পেজে যান, নেক্সট পেজে, সমাজের সদস্য হিসেবে মানুষের আচরণ ও তার জীবন প্রণালী নিয়ে আলোচনা করে। এজন্যই নৃবিজ্ঞানকে এক অর্থে বায়ো সোশ্যাল সায়েন্স তথা জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে আখ্যা দেয়। তো যাই হোক, তার মানে নৃবিজ্ঞান আসলে মানুষের সমাজের সংস্কৃতি বা মানুষের যে বিবর্তন, তো ইত্যাদি নিয়ে সামগ্রিক পাঠ আসলে। তো যাই হোক, আমি এবার একেবারে আপনার সেকেন্ড পেজের নিচে আসেন, দেখেন নৃবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু। এবং পরিধির ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে বললো যে আসলে নৃবিজ্ঞানের পরিধি অন্য আর কিছু নয়। এই আলোচনা যদি আমরা করতে চাই, এই আলোচনার অর্থ হলো নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়, সেটাই হলো স্কোপ অফ অ্যানথ্রোপোলজি তথা নৃবিজ্ঞানের পরিধি। তো নৃবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র সমূহ প্রধানত দুই ভাগে বিভক্ত। লাস্ট লাইন খেয়াল করেন, আমি দুই লিখে রেখেছি, ডান সাইডে আবার এক লিখে রেখেছি। এক হলো দৈহিক নৃবিজ্ঞান, থার্ড পেজে যান, 237 নম্বর পেজে, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, দৈহিক নৃবিজ্ঞান। আর সেকেন্ড যেটি কালচারাল অ্যানথ্রোপোলজি তথা সাংস্কৃতিক নৃবিজ্ঞান। তার মানে এই দুটো মোটা দাগে অ্যানথ্রোপোলজির আলোচ্য বিষয়। আচ্ছা, এবার প্রথমটি তথা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির আবার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে। এই যে প্রথম ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, থার্ড পেজে দেখেন, নিয়ে আলোচনা করলো যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি তাহলে তার মানে কি, দৈহিক নৃবিজ্ঞান। এর মূল আলোচ্য বিষয় কি? জীব, মানুষ। এ ধরে নেয় অন্যান্য জীবের মতো ম্যান অ্যাজ অ্যান এনিমাল, অন্যান্য এনিমালের মতো, প্রাণীর মতো বা জীবের মতো মানুষও একটা জীব, সামাজিক মানুষ নয়, অনলি সামাজিক মানুষ নয়, সে একটা অন্য অ্যানিমালের মতো এনিমালও। তো দৈহিক নৃবিজ্ঞান মানুষকে জীব জগতের সদস্য হিসেবে পর্যালোচনা করে। দৈহিক নৃবিজ্ঞানের আবার আলোচনার প্রধান ক্ষেত্র দুটি, এক হলো মানব বিবর্তন, হিউম্যান ইভলিউশন, আরেকটা হলো দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের শ্রেণী বিভাগ সম্পর্কিত ধারণা। তো পরের পাড়ায় বলছে মানুষ মূলত প্রাণী, সে জীব জগতের অংশ বিশেষ। মানুষের আরেকটি পরিচয় সামাজিক জীব হিসেবে। তার মানে আমরা অন্য প্রাণীর মতো প্রাণী ডেফিনেটলি, কিন্তু আমাদের যেহেতু আল্লাহ বিবেক দিয়েছে, তাই আমরা
সমাজের কোনটা গৃহীত, কোনটা গৃহীত নয়, কোনটা কাম্য, কোনটা কাম্য নয়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এটা আমরা বুঝি। সেই কারণে আমরা সামাজিক জীব, আমরা সামাজিক ভাবে আচরণ করতে পারি, কোনটা মানুষকে হার্ট করবে, কোনটা করবে না। সো তাহলে নৃবিজ্ঞান মানুষকে এট দ্য সেম টাইম দুই ফ্রন্টে দেখে। তো মানব প্রকৃতি বিশ্লেষণে দৈহিক নৃবিজ্ঞান কি পদ্ধতি হিসেবে মানুষের জৈব বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতি আলোচনা করে। তার ফলশ্রুতিতে দেখা যায় ওই পড়ার শেষের দিক দেখেন, একটু আগে যেটা বলে আসলাম, অ্যানাটমি, ফিজিওলজি, রাইট, এগুলো এগুলো গবেষণা করতে গিয়ে যে মেথড ব্যবহার করে দৈহিক নৃবিজ্ঞান তথা এই যে জৈব নৃবিজ্ঞান, যেটা অর্গানিক অ্যানথ্রোপোলজি, ওই প্যারার শেষের লাইনটা দেখেন, বা জীব বিষয়ক নৃবিজ্ঞান তথা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি নামেও অনেকে আখ্যা দেন দৈহিক নৃবিজ্ঞানকে। থার্ড প্যারা দেখেন বললো যে মানুষের দেহের গড়ন বৃদ্ধি কিভাবে হয় সেগুলো নিয়ে দৈহিক নৃবিজ্ঞান জীবন্ত অথবা সদ্য মৃত্যু দেহ নিয়ে গবেষণা করে। তারা মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের আনুপাতিক হিসাব মাপার একদম নিপুণ যন্ত্রপাতি ও অন্যান্য কলাকৌশল উদ্ভাবন করেছেন। দাঁতের গড়ন, চুলের ধরন, রং, ত্বকের রং, রক্তের চাপ, রক্তের গ্রুপ, মানে ইত্যাদি বিষয়ে মোটামুটি নির্ভুল পরিমাপের একটা নিশ্চয়তা দেয় এই দৈহিক নৃবিজ্ঞান। পরের প্যারাতে দেখেন বললো যে মানুষের বিবর্তন পাঠে এরা বিভিন্ন সময়ের ফসিল, ওই যে মানুষের জীবাশ্ম তথা মানুষের কঙ্কাল, হ্যাঁ, এইগুলো তুলনামূলক সমীক্ষা বা পরীক্ষা চালিয়ে হারানো মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা করে। ওই যে গতদিন আমরা যেটা বলছিলাম, তো বিভিন্ন নরগোষ্ঠীর যে বিভিন্ন বৈশিষ্ট্য সেটা জানার চেষ্টা করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অবশ্য মানুষের ভ্যারাইটি বা স্থিতিশীলতার উপর জন্ম ও বংশগতির প্রভাব সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে মানুষের ভ্যারাইটি, মানুষ যে বিভিন্ন ধরনের বা স্থিতিশীলতার উপর আমাদের জন্ম অথবা বংশগতি, ওই যে ম্যান্ডেলিজম, বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো কিছুর বংশ মানে জিনগত কারণে আমাদের উপর কোনো প্রভাব পড়ে কিনা, এগুলো নিয়ে গবেষণা অনেক বেড়েছে। এছাড়া তারা নর বানর জাতীয় প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা চালায় এবং তাদের আচরণ বোঝার চেষ্টা করে। এবং এই ক্ষেত্রে ওরা কি করে, মানব দেহের গড়ন, পুষ্টি ও স্বাস্থ্যের উপর খাদ্যের প্রভাব নিয়েও গবেষণা চালায়। কারণ মানুষের বিভিন্নতা বা ভ্যারাইটির উপর এসবের প্রভাব আছে। বিভিন্ন এলাকার মানে যেমন আফ্রিকার ওয়েদার বা খাদ্যাভ্যাস ইত্যাদির উপর ভিত্তি করে কিছুটা দৈহিক পার্থক্য আছে আসলে। তাহলে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি এগুলো নিয়ে গবেষণা করে। শেষের প্যারা ওইগুলো বললো যে জন্ম ও বংশগতি সম্পর্কে অধ্যয়ন আবার দেখেন বলেছে যে মানুষ এবং তথাকথিত মানবাকৃতির প্রাণী সমূহের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি সম্পর্কে পরীক্ষা চালায়। এই পেজের শেষের 2 লাইন খেয়াল করে, এরা মানুষের সম্পর্কে জানার জন্য মানবাকৃতির প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করে। মানুষ ও প্রাণীর আচরণগত মিল অমিল পর্যবেক্ষণ করে। হ্যাঁ, মানব দেহের বৃদ্ধি এবং দৈহিক প্রকরণ সম্পর্কেও দৈহিক নৃবিজ্ঞানী আগ্রহ দেখায়। তো পরের পেজে যান, 238 নম্বর পেজে দেখুন, ওখানে বলা আছে যে বিবর্তন ধর্মী জীববিজ্ঞান, ইভলিউশনারি বায়োলজি। এই যে ইভলিউশনারি বায়োলজি, এরা জীবাশ্ম, এদের আবার দুটো, এরা কাজ কি, বিবর্তন ধর্মী জীববিজ্ঞান মানব বিবর্তনের ধারা বিশ্লেষণ করে। ইভলিউশন মানেই তো বিবর্তন না, মানব বিবর্তনের ধারা। তো ইহা প্রাণী রাজ্যে মানুষের স্থান নির্ণয় করতে গিয়ে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যকার মিল অমিল খুঁজে দেখে। মানুষের পূর্বপুরুষের বিবর্তনের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিবর্তন ধর্মী জীববিজ্ঞানী কৌতূহল দেখায়, জানার চেষ্টা করে। তো এই বিবর্তন ধর্মী জীববিজ্ঞান আবার 2 ভাগে বিভক্ত। একটি হলো হিউম্যান প্যালিওন্টোলজি তথা মানব জীবাশ্ম বিজ্ঞান, আরেকটি হলো প্রাইমেটোলজি তথা প্রাইমেট তত্ত্ব। যাই হোক, গেলে নাম ধাম গুলো হয়তো অনেক কঠিন, হাউএভার আমরা একটু জানার জন্য এটা জানার চেষ্টা করছি। আমাদের আরো অনেক ভালো টপিক আছে যেগুলো আমরা সামনে পড়বো।
তো জীবাশ্ম বিজ্ঞানী কি আসলে? জীবাশ্ম বিজ্ঞানী ওরা মাটি খুঁড়ে মানুষের যে পায় হাড় গোড় কঙ্কাল, এইগুলা জীবাশ্ম ওরা সংগ্রহ করে নিয়ে গবেষণা করে মানুষের ওইসব পূর্বপুরুষের ফসিল কঙ্কাল সম্পর্কে গবেষণার পাশাপাশি তাদের ব্যবহৃত হাতিয়ার বা বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ইত্যাদি পেলে সেগুলো নিয়েও তারা গবেষণা। বি হলো যেটা প্রাইমেটোলজি, সেটি কি প্রাইমেট তত্ত্ববিদ মানুষ সহ স্তন্যপায়ী অন্যান্য নরবানর জাতীয় প্রাণী সম্পর্কে গবেষণা। এর মধ্যে লক্ষ্য করা গেছে মানুষের ন্যায় দেখতে অন্যান্য স্তন্যপায়ী যারা দুধ দেয় আর কি বাচ্চাদেরকে, সঙ্গে মানুষের সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করেছে। ওরা শিম্পাঞ্জি, গরিলা ইত্যাদির সঙ্গে মানুষের মিল অমিল পরীক্ষা করেছে বা করে, এবং মানুষের উৎপত্তির রহস্য উন্মোচনে মানুষ অন্যান্য প্রাণীর অমিলের চেয়ে মিলের উপরই বেশি গুরুত্ব আরোপ করে। গতদিন যেমন আমি বলেছি, আসলে মানুষের মানে বিবর্তনের বা উৎপত্তির রহস্য ওরা কোনোদিনও কুল কিনারা করে উঠতে পারবে না যদি ওরা ধর্মের ব্যাখ্যা গ্রহণ না করে আসলে। হাউএভার, তো মানব জীবাশ্ম বিজ্ঞান যেখানে ফসিল সংগ্রহ করে গবেষণা করে, প্রাইমেট তত্ত্ববিদ সেখানে আধুনিক যুগের বাসিন্দা মানবাকৃতির প্রাণী, অন্য প্রাণী এগুলা সম্পর্কে গবেষণা করে মানুষের আচরণের সাথে মিল অমিল ইত্যাদি তারা দেখার চেষ্টা করে। ওই পেজের আরেকটি হলো হিউম্যান বায়োলজি, মানব জীববিজ্ঞান। আচ্ছা, এইখানে কি মানব জীববিজ্ঞানীরা অতীত মানুষের বিবর্তনের চেয়ে বর্তমান মানুষ সম্পর্কেই প্রধানত গবেষণা করে। তারা যে প্রশ্নের জবাব খুঁজেন তা হলো মানব গোষ্ঠীগুলো মানে রেস তথা নরগোষ্ঠী কিভাবে কতটা একে অপরের থেকে পৃথক, এবং যে পার্থক্যের কারণেই বাকি। এই যে আফ্রিকা থেকে ওইখানকার মানুষ আমাদের মানুষের মধ্যে পার্থক্য আছে, ওদের অনেক খায়, অনেক আলতা বডি, শক্তি অনেক বেশি, চামড়া গুলা ভারী, মাথার চামড়া ভারী, চুলগুলো একদম ঘন, হম, কালো দেখতে, তারা কুচকুচে, আমরা তো অতটা না। এই যে পার্থক্য কেন, এরা আবার হিউম্যান বায়োলজি এটা নিয়ে গবেষণা করার চেষ্টা করে। এদের আবার কয়েকটা শাখা প্রশাখা আছে। তিনটি শাখা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একটি হলো অ্যানথ্রোপোলজিক্যাল জেনেটিক্স, নৃতাত্ত্বিক বংশগতিবিদ্যা। আরেকটি হলো স্কেলেটাল বায়োলজি, কঙ্কাল জীববিজ্ঞান। আরেকটি হলো হিউম্যান অ্যাডাপ্টিবিলিটি, মানব অভিযোজন বিদ্যা। এইগুলো এরা আবার হিউম্যান বায়োলজি এগুলো নিয়ে গবেষণা করে। এবং এইখানে ওরা বলল যে নৃতাত্ত্বিক বংশগতিবিদ্যা মানুষ মানব জীববিজ্ঞানের সেই শাখা যা মানুষের বংশগতি, ওই যে জিন জিন যেটা জিনগত ভাবে আমরা উত্তরাধিকার সূত্রে অর্জিত জৈবিক বৈশিষ্ট্য, এগুলো নিয়ে ওরা গবেষণা করে। বিভিন্ন মানুষের মধ্যে জৈবিক বৈশিষ্ট্যের তারতম্যের ধরন, কারণ ইত্যাদি নিয়ে তারা আসলে গবেষণা করে। কেন কি মানুষ, হম। আচ্ছা, কঙ্কাল নিয়ে যারা গবেষণা করে ওদের গবেষণা কঙ্কালের মধ্যে সীমাবদ্ধ। সাধারণত 10,000 বছরের মধ্যে মৃত মানুষের কঙ্কাল সম্পর্কে নরকঙ্কাল জীববিজ্ঞানী আগ্রহ দেখায়। 10,000 বছর, এর বেশি পুরাতন নিয়ে ওরা। তো আরেকটি হলো হিউম্যান অ্যাডাপ্টিবিলিটি তথা মানব অভিযোজ্যতা বলা হয়। এর লক্ষ্য হলো কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলে, টিকে থাকে, এই নিয়ে তারা গবেষণা। অধিকন্তু মানব দেহের উপর পরের পেজে যান, 239 পেজের প্রথম লাইন, জলবায়ু, পুষ্টি, রোগ ব্যাধি ইত্যাদির প্রভাব সম্পর্কেও এরা গবেষণা করে, যে কিভাবে রোগ শোক ইত্যাদি তো এরা বেঁচে থাকে। আচ্ছা, মাঝের ওগুলো আর আমি অত গুরুত্ব না দিলাম। কালচারাল অ্যান্থ্রোপোলজিতে আসেন 239 পেজের নিচের পাতা। আচ্ছা, কালচারাল অ্যান্থ্রোপোলজি এটা যেমন নামের সাথেই বোঝা যায় যে সাংস্কৃতিক নৃবিজ্ঞান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় সংস্কৃতি, কালচার। এটা সংস্কৃতির উদ্ভব, বিকাশ এবং যুগ ও এলাকা ভেদে মানব সংস্কৃতির যে বিভিন্ন রূপ
দেখতে পাওয়া যায় বা ব্যক্তি, সেগুলো নিয়ে গবেষণা করে। বলল সাংস্কৃতিক নৃবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান, যেমন বিবাহ, পরিবার, জ্ঞাতি প্রথা, সম্পত্তি, উত্তরাধিকার, আচার বিশ্বাস, ধর্ম, আইন, রাষ্ট্র ইত্যাদি সম্পর্কে আলোচনা পর্যালোচনা করে। দেখেন কি বাদ গেল, সমাজের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান, তার মানে এগুলো সামগ্রিক রূপেই হলো কিন্তু সংস্কৃতি। বিবাহ, পরিবার, জ্ঞাতি প্রথা, সম্পত্তি, উত্তরাধিকার, আচার আচরণ, ধর্ম, আইন, রাষ্ট্র ইত্যাদি সম্পর্কে আলোচনা বা পর্যালোচনা করে। শেষের দুই লাইন দেখেন ওই পেজে, হলো বস্তুত কোন জনগোষ্ঠীর আর্থসামাজিক এবং ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা ওই ব্যবস্থাবলী সম্পর্কে বিশ্বাস, আচরণ, মানুষের বিলিফ কি, প্র্যাকটিসেস কি, এবং ওই ব্যবস্থাবলীর আলোকে চলমান জীবন প্রণালী, ওয়ে অফ লাইফ পর্যালোচনাই সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। তাহলে খেয়াল করেন, কোন জনগোষ্ঠীর আর্থ সামাজিক মানে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ব্যবস্থা এবং ওই ব্যবস্থাবলী সম্পর্কে মানুষের বিশ্বাস কি, প্র্যাকটিসেস কি, আচরণ কি, এবং ওই ব্যবস্থাবলীর আলোকে চলমান জীবন প্রণালী পর্যালোচনা করে সাংস্কৃতিক তথা কালচারাল অ্যানথ্রোপোলজি। এর পরের পেজে যান, 240 পেজে দেখেন, বললো যে অধিকাংশ নৃবিজ্ঞানী, প্রথম প্যারাটা উপরে, সাংস্কৃতিক নৃবিজ্ঞানের তিনটি শাখার নাম বলেছে। কালচারাল অ্যানথ্রোপোলজির তিনটি শাখা, একটি কি আর্কিওলজি তথা প্রত্নতত্ত্ব, দ্বিতীয় কি মানব জাতিতত্ত্ব এথনোলজি, এবং তৃতীয় কি ভাষাতত্ত্ব তথা লিঙ্গুইস্টিক্স। তবে এর সাথে মানব জাতির বর্ণনাকেও তথা এথনোগ্রাফি সেটাও যোগ করা হয়, যে কালচারাল অ্যানথ্রোপোলজি এটাও একটা পার্ট। এছাড়া গত কয়েক দশকে কালচারাল অ্যানথ্রোপোলজির বিভিন্ন বিষয়বস্তুর উপর ব্যাপক গবেষণা কর্ম সম্পাদিত হয়েছে। বিভিন্ন বিষয়বস্তুর ব্যাপক গবেষণা কর্ম সম্পাদিত হয়েছে এবং সেসব গবেষণার অনিবার্য ফলশ্রুতিতে কালচারাল অ্যানথ্রোপোলজির সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, রাইটার ওইগুলো নিয়ে পরে আলোচনা করতে চেয়েছে। যাই হোক, এবার সাংস্কৃতিক নৃবিজ্ঞানের শাখা প্রশাখা এবং তার কিছু স্পেশালিস্ট এরিয়া, সেটার উপর সংক্ষিপ্ত আলোচনা করেছেন। এথনোগ্রাফি প্রথমে বলল মানব জাতির যে বিবরণ। এথনোগ্রাফি কি আসলে? এটা একটা হলিস্টিক স্টাডি। কি? যেমন বলল, গ্রিক অ্যাথনোস মানে হলো মানব গোষ্ঠী বা মানব, এবং গ্রাফেইন অর্থ হলো লেখা। অতএব শাব্দিক অর্থ করলে এথনোগ্রাফি মানে হলো মানব গোষ্ঠী সম্পর্কে লিখা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিক্ষিপ্ত জনগোষ্ঠী সম্পর্কে ধর্মীয় মিশনারি, ব্যবসায়ী, ভৌগোলিক আবিষ্কারক বা পদস্থ সামরিক কর্মচারী নানা তথ্যের বর্ণনা দান করেছে। এজন্যই নৃবিজ্ঞানী হোবেল উনি বলেছিলেন, এথনোগ্রাফি সাংস্কৃতিক নৃবিজ্ঞানের ভিত্তিপ্রস্তর সরবরাহ করে। কারণ আপনি তো বিভিন্ন আদিবাসী বা ইত্যাদির কাছে গিয়ে তাদের জীবন, তাদের আচার অনুষ্ঠান, তাদের খাদ্যাভ্যাস, তাদের বিশ্বাস, তাদের ধর্ম পালন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে দিতে কিভাবে কি করে ইত্যাদি জানার মধ্য দিয়ে একটা ফাউন্ডেশন দেয়। স্পিকাররা বললো যে এথনোগ্রাফি সাংস্কৃতিক বিজ্ঞানের আসলে ফাউন্ডেশন, ভিত্তি। তো কোন জনগোষ্ঠীর সেকেন্ড প্যারায় বললো
জীবনযাত্রা প্রণালী সম্পর্কে বিস্তারিত লিখিত বর্ণনাকেই এথনোগ্রাফি বলা হয়। ধরেন আমি আদিবাসী আছে আমার হিল ট্রাক্সে, আমি যদি সেই আদিবাসীর ওখানে গিয়ে 6 মাস থাকি, বোঝার চেষ্টা করি তারা কি বিশ্বাস করে, কি খায়, কি পড়ে, হ্যাঁ, কি ভাষায় কথা বলে, এগুলো তো সবই কালচারের অন্তর্ভুক্ত। কনস্টিটিউশন কি, অর্থনৈতিক ব্যবস্থা কি, হ্যাঁ, কিভাবে তাদের জীবন যাপিত হয়, এইগুলার বিস্তারিত লিখিত বর্ণনাই আসলে আপনার। তো এইবার আমি সর্বশেষ এইটুক পরে আসলে আজকে ছেড়ে দিব, ওদের আবার ক্লাসে ঢুকে যাব। আর্কিওলজি, প্রত্নতত্ত্ব। আমরা আর্কিওলজির নাম শুনেছি, প্রাগৈতিহাসিক মানুষ ও তার সমাজের বর্ণনা দেয় তারা। এজন্য এই বিষয়টির আরেকটি নাম হলো প্রি হিস্টোরি বা প্রাক ইতিহাস, ওরা জানার চেষ্টা করে, আর্কিওলজি। তো এটা অতীত সমাজের স্বরূপ ও তার প্রাগৈতিহাসিক ধারা বর্ণনার প্রয়াস চালায়। প্রত্নতত্ত্ববিদদের অসুবিধা হচ্ছে যে তারা এমন প্রাচীন সমাজের ইতিহাস রচনা করেন যার লিখিত ইতিহাস নেই। যেমন ধরেন কোরআন মাজিদের সূরা কাহাফের বাংলা অনুবাদ যদি পড়ে দেখেন, জুমার দিন যে সূরাটা পড়াটা অনেক সওয়াবের, সূরা কাহাফ, ওখানে বলা আছে 3 যুবক আল্লাহর ভয়ে শহরের মধ্যে ব্যাপক পাপাচারে পঙ্কিলে পূর্ণ হয়ে গেছে, ওরা আল্লাহর ভয়ে শহর থেকে একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই গুহায় আল্লাহ তাদেরকে এমন ঘুম পাড়িয়েছেন, 300 কত বৎসর তাদের ঘুম পাড়িয়েছেন। একটা কুকুরকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে। কিভাবে অন্যরা কেউই দেখে নাই, আল্লাহ ওইভাবে পর্দা দিয়ে রেখেছে। হঠাৎ করে তাদের ঘুম ভেঙে দেখে যে তারা প্রথম বোঝে নাই তাদের পকেটে যে মুদ্রা ছিল, মানে পয়সা টাকা, 300 কত বছর পর গিয়ে দেখে শহরের অবস্থা পরিবর্তন, কিনা নতুন নতুন দোকান, নতুন নতুন জিনিসপাতি, পকেটের ওই টাকা দিয়ে মাল কিনতে গেছে। এবার তো ওরা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি, এই টাকা এ পেলো কোথায়? এ তো 350-400 বছর আগের ঘটনা, এগুলো তো সব পরিবর্তিত হয়েছে। তখন ওরা একটু সাসপিশাস, সন্দেহ করা শুরু করে। তখন তো এও কিছুটা আঁচ করতে পেরেছে যে কিছু একটা ঘটেছে ঘটনা। হ্যাঁ, এটা কেমন কথা, আমরা তো, ওর কাছে মনে হলো এই তো আমরা এসে ঘুমালাম, আর এই যে উঠলাম, উঠে দেখি ক্ষুধা লেগেছে, তাই শহর থেকে কিছু কিনে নিয়ে আসতে গিয়েছিলাম। তো এই যে প্রত্নতত্ত্ববিদরা এই জাতীয় জিনিসগুলো, তো ওই ইতিহাস কোরআন মাজিদে না বললে তো আমরা জানতাম না আসলে। পরে যাই হোক, সে আবার ওই গুহায় ফেরত গিয়েছে, ওই বাকি 2 জনের কাছে ঘটনাগুলো বলেছে, এবং আবার তাদেরকে আল্লাহ এমন ঘুম পাড়িয়েছেন, ওই ঘুমেই শেষ। ওদেরকে আর, আল্লাহ ওদেরকে পরকালে নিয়ে নিয়েছেন। তো এই আর্কিওলজিস্টরা, এই যে আমাদের যেমন বিভিন্ন জায়গায় খনন করে, এই মহাস্থানগড় বা সোমপুর বিহার, যেটা এই নওগাঁ পাহাড়পুর সোমপুর বিহার, তো এগুলো তো খনন করতে গিয়েই বের হয়েছে। কিভাবে মাটির নিচে চাপা পড়েছে তাও আমরা জানি না। এটা কি ভূমিকম্প হয়েছে না কি হয়েছে, উই ডোন্ট নো। এটা মাটির নিচেই ছিল, মানুষ বিভিন্ন জিনিস খুঁজতে গেছে, গিয়ে দেখে কি ব্যাপার, এখানে জানি পাথর বা ইটের, হ্যাঁ, খুঁড়ে দেখে যে সেখানে এরকম ঘর ছিল, এটা ছিল, ওটা ছিল, মূর্তি ছিল, রাইট। এইগুলো আর্কিওলজিস্টরা ইতিহাস রচনার চেষ্টা করে। দেখেন শেষের 3 লাইন খেয়াল করেন, 240 নম্বর পেজ, যে বিজ্ঞানীরা মনে করে মানব সমাজ প্রায় 1 মিলিয়ন বছর পূর্বে যাত্রা শুরু করেছে। 1 মিলিয়ন মানে বুঝেন, 10 লাখ বছর আগে। এইটাও তাদের আসলে আন্দাজ, কারণ কেউই জানে না কবে এই পৃথিবী শুরু করেছে যাত্রা। আবার তারা বলল, আর্কিওলজিস্টরা,
যে বড় জোর লেখার আবিষ্কার হয়েছে 5 বছর। অধিকন্তু অদ্যাবধি অনেক সমাজে লেখা আবিষ্কার হয়নি, অনেক সমাজে আজও লিখিত ভাষা নেই। যাই হোক, এগুলো নিয়ে এরা আলোচনা করে। আমি আজকে আপনাদেরকে এখানেই থামাই। আমি দ্রুত অ্যাটেন্ডেন্স নিয়ে আমি ওদের ক্লাসে ঢুকবো অনলাইনে। আপনারা আমি আজকেও নামে নিব এই শুক্রবার আপনাদের সাথে। কালকে কিন্তু ক্লাস নিব। কালকে আপনাদের ক্লাসটা 9টায়, যাতে আপনাদের সুবিধা না হয়। রাইট। আচ্ছা, আমি আপনাদের চট করে নামগুলো লিখে নিচ্ছি আর কি। আব্দুল হাই মনে হচ্ছে, রাইট? হাই। স্যার আমি গ্রুপে এগুলো দিয়ে দিব, নামগুলা, অ্যাটেন্ডেন্স। ও আচ্ছা, ওইখানে কি নাম কিভাবে স্ক্রিনশট নিয়ে নাকি? না স্যার, একদম লিখে দিয়ে দেই, আমি প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিই ও অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা আচ্ছা, দেখ, থ্যাংক ইউ, তাহলে তো ভালো। তো আমরা মোটামুটি ভাবে শুক্রবার তো আমরা ফিজিক্যালি ক্লাস করবো ইনশাল্লাহ, যথাসময়ে আসবো, আপনারাও আসবেন। স্যার, স্যার আগামী শুক্রবার ক্লাস হয় কিনা এখনো শিওর না। আমাদের হুম। সোসিওলজি ডিপার্টমেন্ট সহ পিকনিক হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি পিকনিকে যান তাহলে আমাকে আগাম জানাতে হবে। জি আর স্যার, যদি ওই দিন ক্লাস কালকে না হয় জানাবো তাহলে সবাইকে। অন্যদিন তাহলে আমি ওই ম্যানেজ করে নিব, ওই কি জানি বলে, অনলাইন ক্লাস নিয়ে ওটা ম্যানেজ করতে হবে। কারণ কি, জি আমার তো স্যার। আসলে বুঝে নেই, যতটুকু আমি অনলাইন ক্লাস নিয়ে এগিয়ে রাখতে পারি এটা আমার জন্য ভালো। জি স্যার। কারণ না হলে আমি এসে তো টাইম পাবো না আসলে, খুবই জি স্যার। হয়ে যাবে আর কি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। এবং আমি আজকে যদিও অল্প ক্লাস নিলাম, বুঝতেই পারতেছেন একটু ঝামেলার মধ্যে আছি আসলে, তো সেই কারণে অল্প ক্লাস। এবং আশা করতেছি যে কালকে 9টা থেকে ক্লাস নেবো ইনশাল্লাহ। কালকে একটু বেশি নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কালকে 9টায় আমি গ্রুপে আবার দিয়ে দেবো, রাইট? জি স্যার, আসসালামু ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম।